শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা। আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা নির্ধারণ করেছি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড কি প্রশ্নবিদ্ধ। এই আলোচনার অবতারণা করা হচ্ছে এই জন্য যে অন্তর্বর্তী সরকার নির্বাচন দিয়ে যখন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেছে, এরপর থেকে নানা মহলে তাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। তারা যখন ক্ষমতায় ছিল তখনও এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে, কিন্তু তারা ক্ষমতা থেকে যাওয়ার পরে যেটি হয়েছে যে আইনিভাবেও বিষয়গুলো কেউ কেউ মানে এর বৈধতা চ্যালেঞ্জ করে এরই মধ্যে উচ্চ আদালতে রিটও করা হয়েছে। এবং আমরা আজকে যখন আলোচনা করছি তখন অ্যাডভোকেট মহসিন রশিদ আমাদের সাথে রয়েছেন। উনিও আইনজীবী হিসেবে জনস্বার্থে এই রিটটি করেছেন এবং আমাদের সাথে আরও দুজন অতিথি স্টুডিওতে আছেন। আমরা প্রথমে তাদের সাথে পরিচিত হই। দর্শক, এই আলোচনায় আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, রয়েছেন সিনিয়র সাংবাদিক কলাম লেখক জনাব মোস্তফা কামাল, এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন যার কথা বলছিলাম অ্যাডভোকেট মহসিন রশিদ, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমে অ্যাডভোকেট মহসিন রশিদ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। যে বিষয়টি আমরা অনুষ্ঠানের গোড়াতেই বলছিলাম যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের নানা কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা হচ্ছে, আপনি একটি রিটও করেছেন, জনস্বার্থে বলছেন, কিন্তু এগুলোর আসলেই কি প্রশ্নবিদ্ধ এই কর্মকাণ্ডগুলো? কোন কোন ক্ষেত্রে আপনার কাছে মনে হলো, কেন আপনি এ বিষয়গুলো নিয়ে উদ্যোগ নিলেন? যেটি আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় ছিল তখনও আপনি এইসব বিষয় নিয়ে কথা বলেছেন। আসলে মূল কারণটি কি বলে আপনি মনে করেন? এত অনিয়ম করেছে ইন্টারিম গভর্নমেন্ট যে দ্য লেস সেড দ্য বেটার ইট ইজ। অনিয়মের কোনো মানে শেষ নাই। তারা প্রথমত তো যেভাবে ইন্টারিম গভর্নমেন্ট চালিয়েছেন, আমি তো এর আগে একটা রিট করেছিলাম যেটা হাইকোর্ট গ্রহণ করে নাই। তারপরে অ্যাপেলেট ডিভিশনে গেলাম 106 নিয়ে, অ্যাপেলেট ডিভিশনে গেলাম, সেখানেও রিজেক্ট হয়েছে আমার আবেদনটা। তবে আজ পর্যন্ত জাজমেন্ট পাই নাই, 3-3.5 মাস হয়ে গেছে, রিজেকশন অর্ডারটাও পাই নাই। বিকজ ওরা বলেছিল অবজারভেশন দেবে, তো হয়তো অবজারভেশন তারা দিতে পারছে না, বাট হোয়াট এভার দ্য রিজন আমি জানি না। বিকজ সবকিছু একটা চালাকি মাধ্যমে করা হয়েছে এবং অনিয়ম যেটা আছে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখেন, যে কমিশনগুলি অ্যাপয়েন্ট করা হলো জি, ওইগুলি সব বেআইনি। ওইটার ওইটার কোনো আইনি ভিত্তি ছিল না। নাম্বার টু, উনি যে সরকার প্রধান হলেন সেটা তো 106-তে বলে নাই। 106 ছিল ওথ নেওয়ার জন্য, শপথের জন্য ছিল 106 যেটা করেছে। যে ওইখানে অনেক ভুল ত্রুটি আছে, কিন্তু উনি সরকার প্রধান কিভাবে হলেন? ওনার তো সরকার প্রধান হওয়ার কোনো কনস্টিটিউশনাল ম্যান্ডেট ছিল না। কেন বলছি? বিকজ যখন আপনি সংবিধানের উপরে ওথ নিলেন তখন তো চিফ অ্যাডভাইজারের কোনো পদ নাই। আপনি যদি ওই পদ না থাকে তাহলে আপনি হেড অফ গভর্নমেন্ট কিভাবে হলেন? আপনি হেড অফ গভর্নমেন্ট হয়ে প্রথমেই আপনি আপনার স্বার্থ রক্ষা করলেন। আপনি প্রত্যেকটা ক্ষেত্রে মিথ্যা কথা বলেছেন। আপনি দেশের বাইরে গেলেন অ্যাটলিস্ট 12-13 বার না 14 বার গেছেন আপনার শাসন আমলে। আপনি দুইটা শুধু অ্যাকচুয়ালি সরকারের কাজে গেলেন, যেটা ছিল ইউএনজিএ তে যাওয়া, আপনার জেনারেল অ্যাসেম্বলিতে যাওয়া। বাকি তো আপনি যে গেছেন এনজিও দের ইনভিটেশনে গেছেন। কিন্তু দেশের রাষ্ট্রের অর্থনীতি খারাপ ছিল, এখনো খারাপ, এখনো খারাপ, খুবই খারাপ। এই খারাপ অর্থনীতিতে আপনি কোটি কোটি শত কোটি উপরে টাকা খরচ করেছেন। আপনি একজন সরকার প্রধান হয়ে যদি
আমি সেটা চ্যালেঞ্জ করছি, বাট ধরে নিচ্ছি ফর আর্গুমেন্ট সেক আপনি সরকার প্রধান। কোন সরকার প্রধান কোন দেশে আপনি দেখান যে নিজের জন্য তারা অমুক জিনিস, এই ফায়দা সেই ফায়দা এইগুলি নিয়েছে, আপনি এইগুলি করেছেন। তারপরে আপনি জানেন যে রিজওয়ানের কথা আছে। রিজওয়ানা যে কত খারাপ এটা তো জনগণ জানতো না। আমি আমার কথা বলি, এট ওয়ান স্টেজ আমি চিন্তা করতেছিলাম যে বার থেকে যদি ডাইরেক্ট অ্যাপেলেট ডিভিশনে কোনো অ্যাপয়েন্টমেন্ট হয়, যেটা পসিবল, কনস্টিটিউশনালি পসিবল, তাহলে হয়তো রিজওয়ানা কুড বি ওয়ান অফ দেম। আমার মাথায় ছিল, কিন্তু এই মহিলা এত খারাপ, এত খারাপ যে বলার ইয়ে লাগে না। এলএনজি টেলএনজি নিয়ে ব্যবসা করেছেন ওনারা, যেটা সাংবিধানিক ইসে আপনি করতে পারেন। ওর হাজবেন্ডকে দিয়ে করেছে। লামিয়া মোর্শেদ ব্যবসা করেছে তার হাজবেন্ডের মাধ্যমে। অনেক এলিগেশন আছে এবং উনি কিছুই করেন নাই। উনি নিজেই অমুকের ট্যাক্স মাফ করা, অমুকের ইসেকে লোন দেওয়া গ্রামীণ ব্যাংকে, আপনি আহ, জনগণের 30% না 35% থেকে নামিয়ে আপনি 10% না কত করে দিলেন। এইসব আপনি কোথায় পেলেন? আপনার তো ইন্টারিম গভর্নমেন্ট থাকার সময়, যদি আমি সেটা মানছি না আমি, বিকজ রাষ্ট্রপতি কুড হ্যাভ বিন দি ইন্টারিম গভর্নমেন্ট। ওই আমার রিট পিটিশনে এই জিনিসগুলি আছে, যদি আপনি পড়েন আমি কেন এটা বলছি। জি তো উনি চিফ অ্যাডভাইজারের কোন পদ নেই কনস্টিটিউশনে, ওথ দিলেন কনস্টিটিউশনে। এইটা যদি একটা রেভলিউশনারি গভর্নমেন্ট হতো কোনো অসুবিধা ছিল না, তখন কনস্টিটিউশন কার্যকর হয় না। তো আপনি একটা দুইটা আমি কি বলবো, আমার রিট পিটিশনে অনেক ডিটেইলস আছে এইগুলি। জি 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 না, স্পেসিফিক দুই একটা বিষয় আপনি বলেন। আমি বললাম তো, জি উনি নিজে যেরকম ইউনিভার্সিটি নিয়েছেন, নিয়েছেন, উনি আপনার আরো 4-5টা কাজ উনি করেছেন। উনি ট্যাক্স মাফ করেছেন। এই জিনিসগুলি তো কোনো সময় হয় না, হওয়া উচিত না এগুলি। তো আমি আর উনি কিন্তু কোনো ট্যাক্স দেন না বাংলাদেশকে, কোনো ট্যাক্স দেন না। ওনার যে ইনকাম, যেটা উনি আহ, বিদেশে লেকচার দিয়ে যে ইনকাম গুলি পান, এই ইনকাম গুলি উনি বাংলাদেশের ট্যাক্স ফাইলে আছে। ওনার বলা আছে যে ওইখানে বক্তৃতা $এত, ওইখানে বক্তৃতা $এত। কিন্তু উনি বলেন যে আমি ওয়েজ আর্নার, কাজে আমি এক্সেম্পটেড ফ্রম পেমেন্ট অফ ট্যাক্সেস। আচ্ছা তো অনেক অনেক, এই যে আপনাকে বললাম, ধরেন রাষ্ট্রপতিকে আপনি যদি সংবিধানে থাকেন, আই এম টকিং অফ দ্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, আমি কোন ব্যক্তি আছে তার কথা বলছে না। সেখানে দেখেন বলা আছে যে আপনি যখন দেশের বাইরে যাবেন আপনি এসে রাষ্ট্রপতিকে রিপোর্ট করবেন। আপনি যখন যাবেন তার আগে রিপোর্ট করবেন, বলবেন যে কেন যাচ্ছেন, কি আছে। উনি আজ পর্যন্ত একটা প্রেস কনফারেন্স করেও বলেন নাই, জনগণকে জানান নাই যে উনি কেন গিয়েছেন, এই রাষ্ট্রের টাকা উনি কেন খরচ করেছেন। অনেক কিছু আছে। আর আমি রিট পিটিশনে তো এলিগেশন যেগুলি এনেছি, জি আমি তো কিছু চাচ্ছি না। আমি শুধু চাচ্ছি যে সরকারের উপরে একটা ডাইরেকশন দেওয়া হোক, সরকার একটা কমিশন কায়েম করুক এবং ওই কমিশনটা এইগুলি সব ইনভেস্টিগেট করুক। আমি মহসিন ভাই, আমি আসবো আবারও আপনার কাছে, আমি শুনবো তখন। আপনি যেই অ্যালিগেশনগুলোর কথা বলছেন, যেগুলো আপনি তুলে ধরেছেন, আপনার কাছে কি মনে হয়, আপনি যেহেতু বলছেন এগুলো খুব গুরুতর অভিযোগ, কিন্তু সেই সময়ের পলিটিক্যাল পার্টি যারা ছিল, সেই রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতেই তো সরকার গঠিত হয়েছে। 106-এর যে বিধান, সেই বিধান অনুযায়ী হয়েছে, এবং সেখানে তো পলিটিক্যাল পার্টিদের কাছ থেকে সেই ধরনের কোন পার্টি রাজনৈতিক দল যেগুলো ছিল, আপনি জানেন যে ওয়াকারুজ্জামান এর এইখানে কার ছিল? আমি শুনবো এই বিষয়টি আপনার কাছে, আমি শুনবো। আমি একটু আমার স্টুডিওতে যারা আছে, যেই সব অতিথি স্টুডিওতে আছে, আমি তাদের কাছ থেকে একটু শুনে এসে এই প্রসঙ্গে আমি আপনার কাছে শুনবো। জি, মাসুদ আহমেদ তালুকদার, শুনছিলেন আপনি, এই বিষয়গুলোর ক্ষেত্রে আপনার মন্তব্য শুনবো। দেখুন, জি আপনাকে ধন্যবাদ জনাব মহসিন রশিদ এবং মুস্তফা কামাল সাহেবকে। আমাদের বক্তব্য যারা শুনছেন, দেখুন, এই যে ঐক্যমত্য কমিশন সম্পর্কে জনাব মহসিন রশিদ একটা কথা বললেন, এবং যে ধরনের কমিশন করার এখতিয়ারই নেই। এখতিয়ার আছে। একটা সরকার যখন ছিল, সরকারের অনেক কিছু করার এখতিয়ার থাকে, কারণ সংসদ, আমি জনাব মহসিন রশিদের সঙ্গে একটু সবিনয় একটু দ্বিমত পোষণ করবে এইভাবে
যে ইউনূস সাহেবের সরকারটি সাংবিধানিক সরকারই, আচ্ছা। এটাকে অসাংবিধানিক বলার কোনো সুযোগ ছিল না। কিন্তু তারপরে এই অন্তর্বর্তীকালীন একটা সময়ের জন্য এই সরকারের জন্ম হয়েছিল, এবং এই অন্তর্বর্তী এটা আইনসম্মত কেন বা সংবিধানসম্মত কেন? আমাদের সংবিধানের, আমাদের দেশের সকল ক্ষমতার উৎস বা মালিক হল জনগণ, আর আমাদের দেশের রাজনীতিবিদরা এই জনগণদেরকে প্রতিনিধিত্ব করে। এবং আমাদের দেশে প্রিসিডেন্স আছে, যেটা জনাব মহসিন রশিদ আমার চেয়ে অভিজ্ঞ আমি মনে করি এই ব্যাপারে, যে অতীতে এরকম ক্রাইসিসে যখনই জাতি পড়েছে তখনই দেখা গেছে যে রাজনৈতিক দলের কনসেনসাসের বেসিসে এরকম সরকার আমাদের এসেছে এবং এসে তারা নির্বাচন দিয়ে আবার চলে গেছে। তো সেই রকম উদাহরণ আমাদের সামনে যেহেতু আছে, আর সংবিধানও যেহেতু একটা ঐক্যমত্য, একটা কনসেনসাসের ভিত্তিতে, এবং আপনি দেখবেন এই কনসেনসাসই কিন্তু পরবর্তী সময় আইন হয়। কনসেনসাস মানে আইনের সোর্সটা কিন্তু কনসেনসাস। আচ্ছা। এই কনসেনসাসটাই পরবর্তী সময় আইন হয়েছে। এখন এই ঐক্যমত্য, আমি যে কথাটা বলছিলাম যে মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা, এই সাংবিধানিক সরকার এটা হওয়ার পরেই ইউনূসের এই সরকারের তাড়াতাড়ি একটা বিদায় দেশের সাধারণ মানুষ কেন চেয়েছিলেন? কারণ দেশের সাধারণ মানুষের 16-17 বছরের আন্দোলনের মূল কারণ ছিল নির্বাচন, যে দেশ থেকে নির্বাচনে, সুতরাং জনগণ চাইছে যে তাদের ভোটে একটা সরকার হোক। সে কারণেই কিন্তু চাইছে যে এই মানে এই অনির্বাচিত, অর্থাৎ ইউনূস সাহেবের অনির্বাচিত সাংবিধানিক সরকার খুব বেশি দিন যাতে রাষ্ট্র ক্ষমতায় না থাকে, অর্থাৎ এটা যাদের লাইফ যেন একটু প্রলাং না করে, অল্প সময় যেন তারা একটা নির্বাচন দিয়ে চলে যায়। কিন্তু দেখেন একটা মজার ব্যাপার হলো কোনখানটায় এই সরকারের মধ্যে আরেকটা সরকারের জন্ম হয়ে গিয়েছিল, এবং সেই সরকারের টার্গেট ছিল নানা রকম অজুহাত তৈরি করতেন, অনেক জায়গায় অনেক মব করেছে, অনেক কিছু করেছে, এবং এগুলোকে পরবর্তী সময় হয়তো এমনও দেখা গেছে যে ইউনূস সাহেবের সরকারের মধ্যে কেউ কেউ এই জিনিসগুলোকে উৎসাহিত করতেন, এবং পরবর্তী সময় দেখা গেছে সেগুলোর জন্য কোনো অর্ডিন্যান্স হয়েছে, কখনো মেনে সরকারি আদেশ হয়েছে বা ইত্যাদি ইত্যাদি কাজ করেছে। তো ওই রকম যারা সরকারের মধ্যে ক্ষমতাধর ছিলেন তারা চাইছিলেন এই সরকারটি দীর্ঘ সময় থাকুক, আর দেশের জনগণ ছিল যে না, অল্প নির্ধারিত একটা সময়ের পরে এদের থাকা উচিত না, সেই কারণে তাদেরকে। এখন আপনি দেখেন, তাইলে আপনি যদি জনগণের কনসেনসাসের বেসিসে যদি একটা সরকার সাংবিধানিক বৈধতা পায়, তাহলে জনগণের এই কনসেনসাসের কারণে আপনি তো ভবিষ্যৎ কি আইন হবে, দেশের কি রিফর্ম হবে, সেটা সংবিধানের সংশোধন হবে অথবা নতুন কোনো কিছু ইনসার্ট করবে, এগুলো কিন্তু আমরা এইটাকে বেসিস হিসেবে ধরতে পারি। কিন্তু মজার ব্যাপার হলো দেখেন, এই যে কমিশনগুলো যেটা করলো, এটা জনাব মহসিন রশিদের সঙ্গে আমি একদম একান্তই একমত যে এই জিনিসগুলো বাড়াবাড়ি করেছে, এবং যাদেরকে দিয়ে করেছে তারা আমাদের দেশে আসলে অতিথি পাখি, তারা এনজিওজীবী, এবং ইতিমধ্যে দেখবেন এই কমিশন যাদেরকে দিয়ে করিয়েছে তারা তাদের এনজিও সম্পর্কে যে সমস্ত অনুদান ইতিমধ্যে বিভিন্ন সংস্থা থেকে এনেছে বা বিদেশি, তাদের কিন্তু প্রশ্ন উঠে গেছে যে তারা ওই সমস্ত জিনিস, ইভেন কি এই কমিশনের কিছু কিছু কার্য করতে গিয়েও যে সমস্ত অর্থ তারা নিয়েছে সেই অর্থরও তছরূপ হয়েছে, এরকম কথাও কিন্তু এখন চলে আসছে। তাহলে এই সব মানুষগুলো, এখন এই মানুষগুলোকে কেন উনি আমদানি করেছিলেন? উনি হয়তো ওনার একটা উদ্দেশ্য ছিল, কিন্তু এই মানুষগুলা তাদের আসল রূপ গোপন করে তারা এসেছিলেন। আসার পিছনে একটাই কারণ ছিল, এরা রাজনীতিবিদদের প্রতিপক্ষ। এই যে তথাকথিত সুশীল বা ঐক্যমত্য কমিশন বা যে সকল কমিশনের বিদেশ থেকে ইম্পোর্ট করা লোকদেরকে এনে যারা কমিশনের প্রধান করেছিলেন, অথবা আমাদের দেশেও আছে এনজিওর উপরে নির্ভর করে নানা রকম এনজিওর দুর্নীতিতে ইতিমধ্যেই যারা আকণ্ঠ নিমজ্জিত, এইসব মানুষকে যখন আনলেন এবং এদেরকে দায়িত্ব দিলেন, এরা আনুষ্ঠানিকভাবে মনে করলেন, গর্ব অনুভব করলেন যে না, আসলেই এইবার আমরা রাজনীতিবিদদেরকে বুঝাতে পারবো যে দেশের রাজনীতিবিদ অপেক্ষা সুশীল সমাজ দেশটাকে নিয়ে বেশি ভাবে, আর দেশ তার ভালো করার জন্য তারা বেশি যোগ্যতা সম্পন্ন। নাহলে আপনি দেখেন অতীতের প্রেসিডেন্টসগুলো যদি এরকম হয় যে রাজনৈতিক দল কনসেনসাস পোষার কারণে সরকার হলো, সরকার চলে গেল, সেখানে আরও নতুন নতুন আইন হলো, কিন্তু এরা কি করলেন, এরা এসে দেখাইলেন যে না, আমরা রাজনীতিবিদদেরকে বিশ্বাস করি না। তখন এই সব কমিশন কি করলেন, এই যে বিশেষ করে যেটা আমাদের এখন সবচেয়ে জাতির জন্য বিভ্রান্তিকর হয়ে গেছে, এই যে ঐক্যমত্য কমিশন, এই ঐক্যমত্য কমিশনই একটা অনৈক্যের জাতির একটা অনৈক্যের একটা বীজ তারা বপন করে গেলেন। তারা কি করলেন, রাজনীতিবিদ ঐক্যমত পোষণ করেছে যে আমরা সংবিধানের এই বিষয়গুলো সংস্কার করব, সংস্কার সংশোধন এবং সংশোধনী সংস্কার,
কিন্তু দেখা গেল ওনারা বললেন কি, ওনারা বিশ্বাস করলেন না এটা। মাঝখান দিয়ে হঠাৎ করে কি আনলেন, যে আমরা রেফারেন্ডাম দিব, ইলেকশন পরে হবে। একটি রাজনৈতিক দল যারা আজকে সংসদে বিরোধী দল, তারা করলেন কি, হাওয়া পেয়ে গেলেন। এবং তারা কিন্তু ওই আপনি দেখবেন যে ইউনূস সাহেবের সরকারের আমলেই রাজনীতিতে অতি উৎসাহী হয়ে যান তারা, আজকে তারা সংসদে বিরোধী দল। এবং তারা মনেই করেছিলেন যে রাষ্ট্র ক্ষমতা দখল করা কেবলমাত্র একটা সময়ের ব্যাপার তাদের জন্য। এতটা পুলকিত তারা ছিলেন নির্বাচনের আগে, এবং নির্বাচন হওয়া মানেই হলো। এবং তারা আরেকটা কারণে নির্বাচন বিলম্ব করতে চাইছিলেন কেন, যে তারা বিএনপির বিরুদ্ধে যে সকল কুৎসা, তারা মনে করেছিলেন যে এই কুৎসা রটনার জন্য বা এটা মানুষের কাছে আরও উপস্থাপন করার জন্য আরেকটু সময় পেলে সুবিধাটা কী হবে জানেন, যে জনগণ বিশ্বাস করে ফেলবে বিএনপির বিরুদ্ধে যে কুৎসাগুলো করেছে, তাইলে নির্বাচনে তাদের নিরঙ্কুশ জয়ী হওয়ার একটা সম্ভাবনা থাকবে। যাই হোক, আমি যে কথাটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, এখন তারা কি করলেন, আপনি ঐক্যমত্যে পৌঁছলেন, দেশে আইন করবেন, আপনার তার নতুন রেফারেন্ডামের দরকার নেই। কিন্তু রেফারেন্ডাম কেন দিলেন, আপনি রাজনীতিবিদদেরকে চাপ দিলেন এবং বুঝাই দিলেন আনুষ্ঠানিকভাবে যে আমরা যারা সুশীল বা এই যে কি বলে এনজিওজীবী, আমরা, অর্থাৎ তারা এমন একটা ভাব দেখলেন যে তারা জনগণের প্রতিনিধিত্ব তারা করছে, রাজনৈতিক দল না। তো তারা বুঝাইলেন যে না, দেশের মানুষ রাজনৈতিক দলকে বিশ্বাস করে না, আমরা তো করিই না। সেই জন্য এই রেফারেন্ডাম দিয়ে তাদেরকে ওই যে পিলার লাগতে যেমন ডাবল এর লাগে, ওনারা দিয়ে পোক্ত করার জন্য ওনারা করলেন কি, ঐক্যমতের পাশাপাশি আর একটা রেফারেন্ডাম দিয়ে বুঝাই দিলেন যে রেফারেন্ডাম। এবং আপনি দেখবেন আজকে এই যে সংসদে বিরোধী দল, তারা রাস্তায় এবং সংসদে সবাই বলতে চাচ্ছে আপনার আমাদের জাতীয় নির্বাচন কিভাবে হয়েছে, সংবিধান অনুসারে। সংবিধান অনুসারে কেন হলো, 123 অনুসারে সংসদ ভেঙে দেওয়া হয়েছিল। সংসদ যখন থাকে না, সংসদ নির্বাচন হতেই হবে। ওত পড়লেন সংসদ অনুসারে, সংবিধান অনুসারে। আপনার সংসদ অধিবেশনে যোগ দিলেন সংবিধান অনুসারে। অথচ বলেন আপনারা, ওখানে তো 2টা শপথ নিয়েছে তারা। না, এখন 2টা কেন নিলেন দেখেন আপনি, এই রাজনৈতিক দলটায় যারা 2টা শপথের নামে বাড়াবাড়ি করলেন, আপনি দেখেন তো তাদের রাজনৈতিক ইস্তেহারে ছিল কি না। তারা কেউ বলেছে গণভোটের ব্যাপারে কারণে শপথ আরেকটা নিতে হবে। নো, এটা নিতে হবে না, এটা তো এখনো আইন হয়নি। আপনার ঐক্যমত্য কমিশনের জুলাই সনদের মূল কথাটাই ছিল, একদম প্রথম লাইনটাই হলো এইরকম যে সংবিধান সংশোধন সাপেক্ষে এগুলাকে আইনে রূপান্তর করবে এবং পরবর্তীতে যারা তাইলে আপনি দেখেন, আপনি সাংবিধানিকভাবে নির্বাচিত হয়ে আপনি অসাংবিধানিকভাবে আর একটা ওত কীভাবে পড়েন। আর আপনি যে আর একটা ওত আপনি পড়লেন, আপনার নির্বাচনের ম্যানিফেস্টোতে কি আপনি বলেছিলেন জুলাই সনদের কথা, আপনি বলেছিলেন, বাদ দেন জুলাই সনদের কথা, আপনি কি বলেছিলেন যে আমরা সংবিধান নতুন করে লিখব, সংবিধান পরিবর্তন করব, অথবা দেয়ার উইল বি এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অথবা দি পার্লামেন্ট ইলেকশন উইল বি ইকুয়ালি কনভার্টেড ইনটু এ কনস্টিটিউয়েন্ট বডি? তারা কেউ বলছিলেন। অথচ আজকে তারা কি করতেন, দ্বিচারিতা করতেছেন। এই জন্য আমি যে কথাটা যেভাবে বলছিলাম, আমি এইভাবে শেষ করে দেই। ব্যাপারটা হলো যে এইটা খুব স্বাভাবিক ব্যাপার। জনাব মহসিন রশিদ সাহেব যে সমস্ত যুক্তিগুলো করেছেন, আমাদের দেশের 16টা বছরে একটা স্বৈরাচার সরকার পঙ্গু করে দিয়ে গেছে। এবং আমি এই কথাটা বলে শেষ করি, বিএনপির একটা দুর্ভাগ্য কি জানেন, বিএনপির একটা দুর্ভাগ্য, আপনি দেখেন 1970 সনে আসলো না 72 সনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, 75-এ জমনিকা পতন হলো একটা সরকারের, তারপর 77 সনে রাষ্ট্র গঠন ক্ষমতা জিয়াউর রহমানের উপরে আসলেন, ওই দেশটাকে যে জঞ্জালে ডুবিয়ে গেলেন সেটা জিয়াউর রহমান সাহেবের উপরে পড়লেন। আপনি দেখেন জিয়াউর রহমান সাহেবকে অকালে প্রাণ দিতে হলো, নির্বাচন হলো 27 সাহেবের নির্বাচন, হোসেন মোহাম্মদ এরশাদ করলো কি জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করলো, দেশটাকে 9টা বছর অন্ধকার পুরীতে সে কী করলো, স্বৈরাচারের পতন হলো, দেশ গঠনের দায়িত্ব ম্যাডাম খালেদা জিয়ার উপরে পড়লো। আবার দেখেন গত 16টা বছর কি হলো, শেখ হাসিনা একটা পার্লামেন্টারি স্বৈরাচার হিসাবে জন্ম নিয়ে দেশটাকে হেন কোনো জায়গা নাই যেখানে অনাচার করে নাই, সেই স্বৈরাচারের পতন হলো। আজকে গণতান্ত্রিকভাবে জনাব তারেক রহমান নির্বাচিত হলেন দেশের প্রধানমন্ত্রী, শেখ হাসিনার জঞ্জাল এসে জনাব তারেক রহমানের ঘাড়ে পড়ে গেল। অর্থাৎ বিএনপি বারবারই যেমন আপনি দেখেন যত স্বৈরাচার আছে, এ যেন দেশ পুনর্গঠনের দায়িত্বটা স্বৈরাচার এসে দেশটাকে ধ্বংস করে দিয়ে যাবে এবং এক এক করে, এবং সাকসেসিভলি আপনি দেখেন সেটা আজকে শেখ হাসিনার ধ্বংস করা দেশটার দায়িত্ব পুনর্গঠনের। কিন্তু আমি আবার আসবো আপনার কাছে, একটা বিরতি নেব, বিরতির পরে আমি জনাব মোস্তফা কামাল রয়েছেন, তার সাথে আমরা আলাপ করব। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব মোস্তফা কামাল, বিরতির আগে শুনছিলেন, জি মনোযোগ দিয়ে শুনেছি, দুজন সিনিয়র আইনজীবী। এখানে আইনের বিষয় আছে, সংবিধানের বিষয় আছে।
আর সবশেষে ফয়সালা কিন্তু রাজনৈতিক ফয়সালা, এটাই হয়ে আসছে। গণতান্ত্রিক দেশগুলোতে, বিশেষ করে বাংলাদেশের মতো দেশে যখন এই ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, শেষ পর্যন্ত রাজনৈতিক একটা সমীকরণে মেলাতে হয়। কারণ রাজনৈতিক দলগুলোকে উপেক্ষা করা যায় না, তাদেরকে অনেক গালিগালাজ করা যায়, তাদের অনেক সমালোচনা করা যায়, কিন্তু দিন শেষে রাজনৈতিক ফয়সালাই হয় চূড়ান্ত। তো 5 আগস্টের পর ডক্টর ইউনূস ছাড়া বিকল্প ছিল কিনা কেউ কিন্তু হ্যাঁ বলতে পারছেন না, অথবা তার যে পদ্ধতি, এই পদ্ধতির কোনো বিকল্প পদ্ধতি ছিল কিনা সেটাও কিন্তু কেউ দেখাতে পারেননি, বা তখন পারেননি বলে এখনও যদি একটু দেখিয়ে যান হয়তো ভবিষ্যতে আমাদের কাজে লাগতেও পারে। তো আমাদের সিনিয়র আইনজীবী মহসিন রশিদ ভাই কিন্তু এর আগেও একটা রিট করেছিলেন, সেটাতে ছিল যে ডক্টর ইউনূস সরকারের শপথ এবং গঠন দুইটাই অবৈধ, তো সেটা গ্রাহ্য হয়নি। তো মহসিন রশিদ ভাই এখন যে নতুন করে যে রিটটা করেছেন, এখানে আমি যে কয়েকটা যতটুকু পড়েছি আজকে দিনে, ওখানে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে ডক্টর ইউনূস সহ তার পরিষদের সদস্যদের যদি দুর্নীতি থেকে থাকে সেটা বিচারের আওতায় আনা, সেটা কমিশন করে হোক, যেভাবেই হোক, এই স্বাধীনতা তো তার অবশ্যই আছে, অবশ্যই। এবং একজন গণমাধ্যম কর্মী হিসাবে মনে করব অবশ্যই ওই ধরনের অনিয়ম যদি থাকে, দুর্নীতি যদি থাকে, সেটার বিহিত হওয়া উচিত। এটা আমাদের দেশের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আরও বিশেষ করে এই কারণে ডক্টর ইউনূস একজন নোবেল বিজয়ী, তাও আবার শান্তিতে। আমরা একটা গড়পড়তা আশা ছিল যে একজন শান্তিতে নোবেল বিজয়ীর সময় দেশে অন্তত একটু শান্তির বারতা বইবে, তিনি সেটা পারেননি, সেটা গোপন রাখার বিষয় নয়। আবার তিনি যে সুযোগ সুবিধাগুলো নিয়েছেন বলা হচ্ছে, তো ওনার পর্যায়ে গেলে বা আপনার আমার পর্যায়েও গেলে আমরা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলাগুলো সরাবো না বা জামিন নেব না বা পারলে একদম ধামা চাপিয়ে দিয়ে ফেলবো না, সেটা বাংলাদেশে অন্তত আশা করা যায় না। তো এরপরও যদি মহসিন রশিদ ভাই সহ আরও যারা যারা আছেন মনে করেন যে তার ওগুলো নেওয়া ঠিক হয়নি, নতুন করে আবার যদি ট্রায়াল করতে চান বা আলোচনায় আনতে চান, সমস্যা নেই, তো সেটাও আমাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। কিন্তু যে কয়েকটা জায়গায় খটকা লেগেছে, যে ডক্টর ইউনূসের পরিষদের কেউ কেউ বলেছেন যে আরও 5 বছর এই সরকার ক্ষমতায় থাকা উচিত, এই বাড়তি কথাগুলো কিন্তু রাজনীতিবিদদেরকে সন্দেহে ফেলেছে। বিশেষ করে নির্বাচনমুখী রাজনৈতিক দল যারা, তারা এর মধ্যে আঁচ করেছে যে কোনো বিরাজনীতিকরণের ফাঁকিঝুঁকি আছে কিনা, কারসাজি আছে কিনা, যেটা সর্বশেষ বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রভাবশালী সদস্য, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব কিন্তু অনেকটা পরিষ্কার করেই বলেছেন যে তাদের সন্দেহ হচ্ছিল যে যদি না নির্বাচনটা না দেয়, যার কারণে জুলাই সনদ তারা বা অন্যান্য বিষয়গুলোতে হা করেছে, মেনে নিয়েছেন। তো এটাও তো আমি মনে করবো আমাদের এই প্রথাগত রাজনীতির মধ্যে একটা নতুন মাত্রা। সাধারণত রাজনীতিবিদরা কথা কিন্তু পুরোটা পরিষ্কার করেন না, অর্ধেকটা বলেন, বাকিটা জনগণের উপর ছেড়ে দেন, জনগণ যে যার মতো করে বুঝে নেয়, একটা ব্যাখ্যা করে। ওই জায়গায় বিএনপি তার অবস্থানটা পরিষ্কার করেছে। তো আবার জামাতে ইসলামী সহ বিরোধী দলের কাছে এটা কিন্তু মার্কেটিং করার আইটেম যে বিএনপি প্রতারণা করেছে। তো এইসবের চূড়ান্ত বিচার করবে কিন্তু জনগণ। আর বিচার মানে আজই বিচার হয়ে যাবে, আর রাজনৈতিক বিচার হয় নির্বাচনের মাধ্যমে। সেটার জন্য আমাদের আগামী নির্বাচন পর্যন্ত অবশ্য অপেক্ষা করতে হবে। কিন্তু একতরফা যদি আবার বলা হয় যে পুরোটাই অসাংবিধানিক ছিল, ডক্টর ইউনূস অনির্বাচিত ছিলেন, সেটা নিয়ে কোনো বিতর্ক নেই, কিন্তু যদি বলা হয়ে যায় যে অসাংবিধানিক ছিল, তাহলে কিন্তু আরো অনেক প্রশ্ন সামনে চলে আসবে। আরো কি অসাংবিধানিক ছিল বা এখনো কি কি অসাংবিধানিক আছে। অ্যাডভোকেট মহসিন রশিদ, আমরা যে বিষয়টি আলাপ করছিলাম, রাজনৈতিক দলগুলো তো ঐক্যমত্যের ভিত্তিতেই তারা ওই যে সরকারের কথা আপনি বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের ক্ষমতায় হস্তান্তরের বিষয় বা তাদেরকে দায়িত্বে বসানোর বিষয়ে তাদের তো আপত্তি ছিল না, সেটি ঐক্যমত্যের ভিত্তিতেই হয়েছে। তাহলে কেন অসাংবিধানিক সরকারের প্রসঙ্গটি আসছে? জনগণকেই তো তারা রাজনৈতিক দলগুলো রিপ্রেজেন্ট করে, যেটি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারও বলছিলেন। জি দেখেন, উনি যে সরকারের কথা বলেছেন, প্রথম সরকার যেটা হয়েছিল কেয়ারটেকার ইসের সময়, শাহাবুদ্দিন সাহেবের সময়, ওইটা আর এটার মধ্যে অনেক পার্থক্য আর ভিন্নতা আছে। দেখেন, তখন কনস্টিটিউশনের মধ্যেই এই জিনিসটা করা হয়েছিল। মওদুদ সাহেব ভাইস প্রেসিডেন্ট হিসাবে রিজাইন করলেন এবং শাহাবুদ্দিন সাহেবকে ভাইস প্রেসিডেন্ট করা হলো।
পরে এরশাদ সাহেব রিজাইন করলেন এবং হি বিকেম দি অ্যাক্টিং প্রেসিডেন্ট। উনি কিন্তু প্রেসিডেন্ট ছিলেন না, অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলেন সবসময়। নাম্বার ওয়ান। নাম্বার টু, যে জিনিসটা হয়েছে এটা কিভাবে হয়েছে, এইটা হয়েছে যত বড় রাজনৈতিক দল ছিল ইনক্লুডিং জামাত ইসলামী, আওয়ামী লীগ, বিএনপি, বাম যারা আছে সব মিলে একটা এগ্রিমেন্ট করেছিল, একটি লিখিত চুক্তি হয়েছিল। ওই চুক্তির ভিত্তিতে শাহাবুদ্দিন সাহেব টেক ওভার করলেন এবং একটা শর্ত ছিল যে আমি ফেরত যাব চিফ জাস্টিস হিসাবে, এবং এইটাকে কনস্টিটিউশনাল এমেন্ডমেন্ট করে ওনাকে পরে আবার ইয়ে করা হয়েছে। এইখানে যে পরিস্থিতি আছে যে 15th অ্যামেন্ডমেন্ট দ্বারা কেয়ারটেকার সরকার বিলুপ্ত হয়ে গেছে। কেয়ারটেকার বলে আমাদের সংবিধানে কিছুই নাই, না থাকার জন্য এখন আপনি ঐক্যমতে করলেন কি বিএনপি, আমি জানি না কতটুকু রাজি ছিল ইউনূস সাহেবের ব্যাপারে, জামাত তো রাজি ছিল বিকজ জামাত তো ইম্পর্টেন্ট পার্ট প্লে করেছে ওই ইসের মধ্যে। তো যাই হোক, এই এনসিপি ছিল, রাজনৈতিক এনসিপি ছিল, এনসিপিও ছিল। এনসিপি তো পরে জন্ম হয়েছে। জি জি, তখন হয়তো দল হিসেবে এনসিপি ছিল না, বাট এনসিপিতে যারা ছিলেন তারাই তো সে সময় ছিল। তখন ছাত্ররা ছিলেন, তখন ছাত্ররা ছিল, এবং যাদেরকে ইউনূস সাহেব মনে করেছেন ওদেরকে নিয়েছেন। দেখেন এই সময় কিন্তু যারা কনস্পিরেসি বাংলাদেশে করেছে তারা নেপালেও করেছে, তারা এর আগে শ্রীলঙ্কায়ও করেছে। দিস ওয়ার অল এনজিওস, ঠিক আছে? এবং সেখানে দেখেন কি হলো, সেখানে চিফ জাস্টিস রিটায়ার্ড, সিটিং না রিটায়ার্ড আমি জানি না ঠিক, ওনাকে দেওয়া হলো 6 মাসের মধ্যে উনি ইলেকশন করে উনি চলে গেলেন। সেখানে এই কন্ট্রোভার্সিটা হয়ই নাই। সেখানে আমাদের এইখানে এই কন্ট্রোভার্সিটা হয়েছে বিকজ ইউনূস কুড নট রান আ ফেয়ার গভর্নমেন্ট। উনি চুরি চামারি, এনজিও ভিত্তিক ব্যবসা এইসব করেছেন, যার জন্য অনেক প্রবলেমস হয়েছে। এবং দেখেন আপনি, জাস্ট টু গিভ ইউ এন এক্সাম্পল, জাস্ট দেখেন লোকটা কেমন। আমি আর নোবেল টোবেল যেতে চাই না, নোবেল অনেক বলেছি আমি যে এটা টেলিনর কিনে দিয়েছে, এইটা শতবার বলেছি আমি। হি ডিড নট গেট এ নোবেল প্রাইজ এমনি। এনিওয়ে, এটা পরের আরেক দিনের ডিবেট। কিন্তু এটা কিন্তু খণ্ডন করে নাই ইউনূস সাহেব। পাবলিকলি বলেছি, সব প্ল্যাটফর্মে বলেছি, লিখেছি, কিন্তু কোনোদিন খণ্ডন করে নাই যে টেলিনর ওনাকে কিনে দেয় নাই। এনিওয়ে, আজকে আপনাকে এসে বললাম, দেখি খণ্ডন করে কিনা। করবে না, পারবে না করতে, বিকজ ওইগুলির এভিডেন্স আছে, যেখানেই থাকুক এভিডেন্স আছে। তো আমার কথা হচ্ছে যে যেহেতু 15th অ্যামেন্ডমেন্টের পরে কেয়ারটেকারের কোনো কিছুই ছিল না, আপনি এইটাকে কিভাবে ওত নিলেন, কিভাবে আপনি সরকার প্রধান হলেন? আপনি হতে পারতেন ওত আর নো ওত, আপনি চিফ অ্যাডভাইজার টু দ্য প্রেসিডেন্ট হতে পারতেন। এইটা আপনি অ্যাডভাইজাররা ওনাকে পরামর্শ দিতে পারত, প্রেসিডেন্ট কুড হ্যাভ প্রেসাইডেড। কেন বলছে? বিকজ আপনাকে মনে রাখতে হবে যে ইয়েস, আর্টিকেল 7 জানি আমি যে জনগণ মালিক, কিন্তু জনগণের সভরেন্টি ইজ রিফ্লেক্টেড থ্রু দ্য প্রেসিডেন্ট। যে কেউ হোক, আমি হই, আপনি হন, যে কেউ হোক, হি ইজ দি সভরেন। আপনার পাসপোর্ট খুলে দেখবেন, উনি সব সরকারদেরকে, প্রথম পাতায় লেখা আছে যে উনি সব সরকারকে রিকোয়েস্ট করছেন যেন আপনার কোনো ইয়ে না করে, কোনো ধরনের হ্যারাসমেন্ট না হয়, বিকজ ইউ হ্যাভ টু রেসপেক্ট হিম। এখন যদি আমার বন্ধু বললেন যে 123 ডিসলভ করে দিয়েছে পার্লামেন্ট, কে ডিসলভ করেছে পার্লামেন্ট? কে অ্যাপয়েন্ট করেছে অ্যাটর্নি জেনারেল? ওইখানে কি কোনো সরকার ছিল? সরকার তো ছিল না, বিকজ একজনই ছিল। এক্সিকিউটিভ পাওয়ার তখন ভেস্টেড এন্ড রেস্টেড উইথ দি প্রেসিডেন্ট অফ দ্য রিপাবলিক। উনি ছিলেন সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি, উনাকে দিয়ে এইটা করা হয়েছে। এনিওয়ে, আপনারা দেখবেন যত দিন যাবে আপনারা দেখবেন যে আরো প্রবলেম সৃষ্টি হবে। আজকে এই সরকার, আমি চাই যে এই সরকার সাকসিড করুক, সাকসেসফুল হোক, জি, কিন্তু এত বেশি প্রবলেম দিয়ে ঘিরে দিয়েছে ইউনূস সরকার যে আপনি এটা কল্পনাও করতে পারবেন না যে
কি প্রবলেমে আছে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার, জি। সাংঘাতিক প্রবলেমে। দেখেন, একটা কথা বলি, আপনি 72 ঘন্টা কেন সই করতে গেলেন আমেরিকার সাথে চুক্তি? অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে, এবং মাসুদ তালুকদার আপনার কাছেও আমি আসবো একটা বিরতি নিয়ে এসে, তারপরে আমরা এই আলোচনায় যুক্ত হই। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি। থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বেশ কিছু প্রসঙ্গ উল্লেখ করেছেন, অ্যাডভোকেট মহসিন রশিদ, এবং স্পষ্টতই বলেছেন যে 123-র মাধ্যমে যে সংসদ ভেঙে দেওয়ার কথা আপনি বলছেন, সেটি কে কখন করলো, কিভাবে অ্যাটর্নি জেনারেল নিয়োগ হলো, এই বিষয়গুলো নিয়েও উনি প্রশ্ন তুলেছেন। আমি খুব চুম্বক কথায় বলে যাই। প্লিজ। আমাদের দেশের মহামান্য রাষ্ট্রপতি বলেছেন দেশের প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার আগে পদত্যাগ করেছেন, এবং তিনি সংসদ ভেঙে দেওয়ার অনুরোধ করেছেন মহামান্য রাষ্ট্রপতি, সেই কারণে সংসদ ভেঙে দিয়েছে। সংসদ ভেঙে দেওয়ার কারণে এখন সংসদ ভেঙে দেওয়ার মানে কি? সংসদ ভেঙে দেওয়াটা যে অর্থাৎ সংসদ ভেঙে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে, ইনফরমেশন ওনার কাছে আছে। এখন সে কারণে সংসদ ভেঙে দিয়েছে, নির্বাচন হয়েছে। আপনি দেখেন, আমি যে কথাটা আপনাকে বোঝাতে চাচ্ছিলাম সেটা হলেই, জনাব মহসিন রশিদ, আমি ছোট ছোট করে উত্তর দিচ্ছি। মহসিন রশিদ বলছে যে দেশে কোনো সরকার ছিল না। আমি জনাব মহসিন রশিদের কাছ থেকে এরকম কথা আশা করব না, এই কারণে করব না কারণ উনি অনেক অভিজ্ঞ এবং বিজ্ঞ মানুষ। একটা সরকার থাকে, ব্যুরোক্রেসি ইটসেলফ ইজ এ গভর্নমেন্ট, পলিটিক্যাল গভর্নমেন্ট। এর কাছে কখনো কখনো দেখা গেছে সেক্রেটারি অফ দি মিনিস্ট্রি ইজ দি চিফ এক্সিকিউটিভ। আবার কখনো কখনো রাজনৈতিক সরকার দেখা গেছে যে ওইটাকে পরিবর্তন করে স্ব মন্ত্রণালয়ের মন্ত্রীকে চিফ এক্সিকিউটিভ করা হয়েছে, এটা আমরা দেখেছি বহুবার। সুতরাং ওই সময় সরকার ছিল, এবং আপনি দেখবেন স্টেটের সকল অ্যাফেয়ার্স, এই যে অ্যাটর্নি জেনারেল, এটা কিন্তু রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতির হলো। আপনি দেখবেন প্রমোশন বলেন, নিয়োগ বলেন, তা কিন্তু সব কিছু রাষ্ট্রপতির নামে হয়, দেশের রাষ্ট্রপতির নামে। তো সেই কারণে অ্যাটর্নি জেনারেল নির্বাচন মানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়াটা এটা বেআইনি হয়নি। এটা হয়তো ওনার ব্যক্তিগত কোনো রিজার্ভেশন থাকতে পারে, কিন্তু আমি যদি ওয়াইডার ওয়েতে এটাকে বলি, তাহলে এটাকে আমার কাছে এইভাবেই বলতে হয় যে ইউনূস সরকার উৎপরার আগে অ্যাটর্নি জেনারেলের অ্যাপয়েন্টমেন্ট এটা কোনো রকম বেআইনি হয়নি, এটা আইনসম্মতই হয়েছে। এক, আপনি দেখবেন আরেকটা জিনিস উনি বলেছেন যে হোসেন মোহাম্মদ এরশাদ মওদুদ সাহেব, শাহাবুদ্দিন সাহেবকে ভাইস প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তিনি পদত্যাগ করাতে ভারপ্রাপ্ত। দ্যাট দি ফর্ম অফ দি গভর্নমেন্ট ওয়াজ প্রেসিডেন্সিয়াল ফর্ম। এখন কিন্তু সংবিধানে আর সেটার করার কোনো নাই। এখন আমাদের কনসেনসাসটাকে বেসিস করতে হলো কেন? সংবিধানে যদি এইরকম প্রভিশন থাকতো, ওই এখন আমাদের সংবিধানে গভর্নমেন্টের ফর্মটা হল ওয়েস্টমিনিস্টার, সেখানে এইরকম প্রভিশন যে প্রেসিডেন্ট না থাকলে ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রের ক্ষমতা ভারপ্রাপ্ত, মানে আপনার মূল প্রশ্ন যেটা যে 15th অ্যামেন্ডমেন্ট আপনার যখন নাল এন্ড ভয়েড হয়ে যায় বা যখন এটা এক্সিস্ট করে না, সেই সময় আপনি কেয়ারটেকার অন্তর্বর্তীকালীন সরকার বা কেয়ারটেকার যে নামেই ডাকেন, সেই উপদেষ্টার পদ তো থাকে না। আপনার বক্তব্যটা হলো যে এটা আপনি ওই যে আপনার সোর্সটা কি, বেসিসটা কি? বেসিস ইজ দি কনসেনসাস। ফাইন। যেহেতু আপনার প্রেসিডেন্সিয়াল ফর্ম নাই, ওয়েস্টমিনিস্টার ফর্মে সংবিধানে যেহেতু আর্টিকুলেটেড নাই এরকম কথা প্রভিশন, তাহলে কে করবেন? দেশের জনগণ যারা মালিক এবং তাদের প্রতিনিধিরাই তো এই সিদ্ধান্ত নিলেন, এবং সেই কারণেই এইরকম একটা ঐক্যমতে তাদেরকে পুষতে হলো, এবং সেই অনুসারেই সরকার চালিয়ে গেলেন। তো এখন আমার কাছে যেটা মনে হয়েছে যে আরেকটা জিনিস যেটা হয়েছে, দেখেন এটা ইউনূস সাহেব কেন আসলেন? আপনি যখন শেখ হাসিনা পালিয়ে যায়, আমাদের দেশের সেনাবাহিনী প্রধান সর্বপ্রথম রাজনীতিবিদদেরকে ডেকেছেন, অ্যান্ড দেয়ার ওয়াজ এ ডেভেলপমেন্ট দেয়ার। আপনি জানেন যে বলা হয়েছিল যে পলিটিক্যাল পার্টি যারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করছেন, আপনারাই একটা সরকার বানান। কিন্তু আমি বিএনপি সম্পর্কে আমার যেটা বক্তব্য সেটা হলো এই, বিএনপির বক্তব্য ছিল এই যে না, আমরা অনির্বাচিত সরকারের অংশ হতে চাই না। কিন্তু আপনারা ইউনূস সরকারকে চেয়েছিলেন কিনা সেটি নিয়েও কিন্তু আমরা ইউনূস সরকারকে আমরা চেয়েছিলাম, ব্যক্তি ইউনূস আমরা চেয়েছি। আপনারা লক্ষ্য করবেন বিএনপি আটারলি একের অধিকবার এটাকে সমর্থন করেছে, এবং ইউনূস সাহেব সরকারে আসছে এটাকে বিএনপি সমর্থন করেছে বলেই ইউনূস সাহেব খুব সহজে রাষ্ট্র ক্ষমতায় বসতে পেরেছিলেন এবং রাষ্ট্রীয় কার্যক্রম চালিয়ে যেতে পেরেছিলেন। সেই জন্য তো এখন হলো কি, ইউনূস সাহেব রাষ্ট্র ক্ষমতায় যিনি বসলেন সেটা বিএনপির সমর্থনে, উনি বিএনপি সমর্থন এবং বিএনপি না, যাদের যে সমস্ত রাজনৈতিক দলকে ডাকলেন
ওই সময় কিন্তু রাজনৈতিক দলরা চিন্তা করলেন কি, ওই আহ্বানে সাড়া দিলেন না, যে তারা সরকার বানাতে চাইলেন না, সরকারের অংশ হইতে চাইলেন না। কী কারণে? বিএনপির জন্য স্পেশালি যেটা ছিল, বিএনপি 16 বছর আন্দোলন করেছিলেন জনগণের ভোটাধিকারকে ফেরত দেওয়ার জন্য। সেই জন্য বিএনপির প্রেফারেন্সটা ছিল এরকম যে আমরা নির্বাচিত না হয়ে কোনো রাষ্ট্র ক্ষমতায় আমরা অধিষ্ঠিত হব না, এবং বিএনপি তাই করেছে। সুতরাং একটা জিনিস আমরা এটা খুব পরিষ্কার। আরেকটা জিনিস বলি, জনাব মহসিন আরেকটা কথা বলেছে, বিপ্লবী সরকার, বিপ্লব হয়েছে। দেখুন, আসলে আমাদের দেশে বিপ্লব হয়নি। আচ্ছা, আমরা অন্যায়ভাবে একটা আফসার্সকে আমরা বিপ্লব বলি। বিপ্লব যদি হতো তাহলে দেখতেন ওই ইউনূস সাহেব যখন রাষ্ট্র ক্ষমতায় আসলেন সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে, তখন ওইখানে ইউনূস সাহেবের পরিবর্তে একটা বিপ্লবী সরকার, যারা বিপ্লব করেছেন বলে দাবি করেন, বিপ্লব হয় নাই তারপর যারা নিজেদেরকে বিপ্লবী বলে চালিয়ে নিতে চাচ্ছেন, ওই সকল বিপ্লবীরা যদি বিপ্লব আসলেই করতেন এবং বিপ্লব কারণেই যদি সরকারের পতন হতো, তাহলে তারাই বিপ্লবী সরকার করতেন, ইউনূসকে আর আনতে হতো না। ওনারা তাই বলছেন যে ওনারা এটা ভুল করেছেন, আসলে বিপ্লব করেছেন কিন্তু বিপ্লবী সরকার করেনি। বিপ্লব হয়নি বলেই বিপ্লবী সরকার হয়নি, এটা হলো পরিষ্কার। তো এখন জনাব মহসিন রশিদ যে কথাগুলো বলেছে, আমিও এটা নিশ্চিত। উনি বলেছেন যে একটা কমিশন করে, দেখুন একটা গণতান্ত্রিক সরকার, রাষ্ট্র ক্ষমতায় জনগণের নির্বাচিত সরকার, তারা দেশে কে কখন দুর্নীতি করেছে সেটা নিশ্চয়ই তারা তদন্ত করতে পারে, তদন্ত নয় শুধু, এটা অনুসন্ধান করবে, পরীক্ষা নিরীক্ষা করে দেখবে, এবং তিনি যেই হন না কেন। এবং এটা ঠিকই আপনি দেখবেন, আমি যে একটু আগে একটা কথা বলেছিলাম যে ইউনূস সরকারের মধ্যে ছোট আর একটা সরকার হয়ে গেছিল, সেই সরকারের কৌশলই ছিল দীর্ঘ সময় রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য, এবং তারা ওই সময়কালে পরে তারা নির্বাচন দিত, এবং সেইটাকে আজকের সংসদে যারা বিরোধী দল সেটাকে বারবার তারা সমর্থন করেছিলেন। আপনি লক্ষ্য করেছেন কিনা দেখেন। এবং ওই যে আমি বললাম যে জনাব ইউনূস ঐক্যমত্য কমিশন করে রাজনৈতিক দলের মধ্যে একটা জাতীয় অনৈক্য কিন্তু উনি আবার নতুন করে সৃষ্টি করে দিয়ে গেছে, যেই বিতর্ক আজকে চলমান, আপনি সংসদেও চলমান, সংসদের বাইরেও। তো সেই জন্য আমি মনে করি এটা নিয়ে এত দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আর সবচেয়ে বড় ব্যাপার হলো মানে তারা সরকারে থাকাকালীন তাদের যে কর্মকাণ্ড সেগুলো অনুসন্ধান করা যেতে পারে। আমি আপনাকে খুব পরিষ্কার, অনুসন্ধান করা যেতে পারে না। একটা রাজনৈতিক সরকারের দায়িত্বটা কি? দেশে একটা চলমান সরকার, আপনি দেখেন এই স্বৈরাচার চলে গেছে, তাদের বিচার প্রক্রিয়া চলছে না, তাহলে সরকারের তো দায়িত্বটা কি? দেশে যা কিছু অনাচার হয়েছে, অনিয়ম হয়েছে, অন্যায় হয়েছে, দুর্নীতি হয়েছে, এগুলো সব কিছুকেই সরকার আইডেন্টিফাই করতে হবে, অ্যাড্রেস করতে হবে। তবে এটা নতুন করে এটা সরকারি দায়িত্ব, কারণ সরকার নির্বাচনের যে ম্যান্ডেট দিয়ে আসছে সেখানেই সরকার বলেছে যে দুর্নীতির বিষয়গুলোকে তারা কিভাবে অ্যাড্রেস করবেন। এবং যে 3টা বিশেষ ধাপ এই যারা আজকে রাষ্ট্র ক্ষমতায়, তারা বলেছিলেন 3টা জিনিসকে একদম ক্যাটাগরিক্যালি, মানুষের স্বাধীন মতামত, আইনের শাসন এবং দুর্নীতির মুক্ত রাখা। তো যে কারণে এগুলো নিয়ে আমাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আমি মনে করি জনাব মহসিন রশিদ উনি অনেক প্রাজ্ঞ, এটা ঠিক যে হোসেন মোহাম্মদ এরশাদের সময়কার আমাদের সংবিধানের স্ট্যাটাস আর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে সংবিধানের স্ট্যাটাসটা ভিন্ন। এখানে কনসেনসাসের বাইরে আমাদের আর কোনো বেসিস ছিল না, এবং সংবিধানই আমাদেরকে সেইটা করার ক্ষমতা দিয়েছে, এবং সেই অনুসারেই এটা হয়েছিল। অসংখ্য ধন্যবাদ। জনাব মোস্তফা কামাল। তালুকদার ভাই কিন্তু একদম পরিষ্কার করে কথাটা বলেছেন, যেটা শুনতে হয়তো বা আমাদের এই অডিয়েন্সেরও কারো কারো কষ্ট হবে, কিন্তু এটাই বাস্তব। আপনার রাজনীতির কাছে আসতে হবে শেষ পর্যন্ত। তো আসতে হয় অথবা আসতে হবে মনে করেই তো সেনাপ্রধান রাজনীতিবিদদের ডেকেছেন, সবার আগে রাজনীতিবিদদের ডেকেছেন, তিনি বাস্তবতাটা বুঝেছেন। এই গেল একদিক। দ্বিতীয় দিক হচ্ছে, আমরা ডক্টর ইউনূস বা তার পরিষদের দুর্নীতির বিচার চাইতেই পারি, কিন্তু বিচার চাইতে গিয়ে তার সরকার ব্যবস্থাটাকেই প্রশ্নবিদ্ধ করে ফেলা, সেটা বোধহয় সুন্দর হচ্ছে না। কারণ একইভাবে এই প্রশ্ন কিন্তু আরও পেছনের দিকেও যেতে পারে। তখন প্রশ্ন আসতে পারে যে 5 আগস্ট সঠিক ছিল কিনা। কারণ এখানে মহসিন রশিদ ভাইও কিন্তু খুব প্রাসঙ্গিকভাবেই নেপালের শ্রীলঙ্কার কথা বলেছেন। নেপাল আর শ্রীলঙ্কার সাথে স্কেলে একটু তফাৎ আছে আমাদের। নেপালে কিন্তু গুম ছিল না, বা শ্রীলঙ্কা আয়নাগর ছিল না, 17 বছরও ছিল না। ওখানে প্রধান বিচারপতি পালিয়ে যাননি, ওখানে অ্যাটর্নি জেনারেল নিখোঁজ হয়ে যাননি, ওখানে তাদের জাতীয় মসজিদ অথবা তাদের ধর্মীয় প্রতিষ্ঠানের খতিব সাহেব পালিয়ে যাননি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররা পালিয়ে যাননি। অতএব বাস্তবতাটাও কিন্তু একটু গ্রাহ্য করার বিষয় আছে। তো
এই জায়গায় আসলে মহসিন রশিদ ভাই সম্ভবত ডক্টর ইউনূস সম্পর্কে পর্যাপ্ত তথ্য আছে ওনার কাছে, যে কারণে ওনার মধ্যে একটা আক্রোশও খেয়াল করেছি, বিভিন্ন শব্দে সেটা প্রকাশ পেয়ে গেছে। তো ডক্টর ইউনূস দোষী হলে তার বিচার হতে পারে, হওয়া উচিত, এটা দৃষ্টান্ত। কিন্তু নোবেলকে তাচ্ছিল্য করা বোধহয় খুব একটা কাঙ্ক্ষিত হয় না, প্রত্যাশিত নয়। নোবেলের একটা আলাদা ভ্যালু আছে। আমরা দেখেছি গেল সরকারের কয়েকজন মন্ত্রী বলতেন যে চকলেট খাইয়েও নোবেল পাওয়া যায়। মানুষ কিন্তু এগুলো খেয়াল রেখেছে। কিছু বিষয় আছে যে ওগুলো নিয়ে আপনার একটা প্রতিক্রিয়া থাকতে পারে, মতামত থাকতে পারে, কিন্তু গড়পড়তা তাচ্ছিল্য করা ওটা বোধহয় সুন্দর হয় না। কারণ 5 আগস্ট কিন্তু আমাদেরকে একটা জিনিস কিন্তু শিখিয়ে গেছে, যে একটু চোখে চোখ রেখে কথা বলা, প্রশ্ন করা। তো সেটাও আমরা সুন্দরভাবে কিন্তু আমলে নিতে পারিনি। সেটা ক্ষেত্র বিশেষে এখন কিন্তু মাঝে মধ্যে দেখবেন যে কিছুটা, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম যেটা করছে, একটু গালিগালাজের পর্যায়ে চলে যাচ্ছে। সেটা কাঙ্ক্ষিত নয়, বরং আমাদের জাতীয় নেতা যারা আছেন বা মুরব্বী যারা আছেন, প্রবীণ যারা আছেন, ইনক্লুডিং আমাদের সিনিয়র আইনজীবী আমাদের এই মহসিন রশিদ ভাই সহ, তারা কিন্তু অভিভাবক। কিন্তু আমাদের এই তরুণ প্রজন্ম কিন্তু এখনও অভিভাবকহীন। এটা একটা দুর্ভাগ্য আমাদের জন্য। যিনি তাদেরকে মাস্টার মাইন্ড বলেছেন ডক্টর ইউনূস, তিনি অভিভাবকত্বটা করেননি। ওই ছেলেরা এখন বলছে যে আমাদেরকে মোয়া ধরিয়ে দিয়ে নাচানো হয়েছে, আমরা ভুল করেছি। এর মধ্যে তারা কিন্তু বলতে শুরু করেছে। তো এইসব প্রেক্ষাপটে অবশ্যই ডক্টর ইউনূসের বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে বাইরের সাথে যে কয়েকটা চুক্তি, কিছুটা লুকোচুরিও ছিল, লুকোচুরির প্রবণতা ছিল, এগুলো অবশ্যই আলোচনায় আসা উচিত। কিন্তু ওই আলোচনা করতে গিয়ে আমরা গোটা তার সরকারকে বা সরকার ব্যবস্থাকে অথবা 5 আগস্টের আন্দোলনকে বিপ্লব যদি নাও বলেন, তো বাস্তবতা কী ছিল? 5 আগস্টে যদি সত্যি যারা ফ্রন্টলাইনার, তারা যদি নিজেদেরকে বিপ্লবী দাবি করে একটা সরকার গঠন করে বসতো বা অভিপ্রায় ব্যক্ত করত, সম্ভবত ওই বাস্তবতার সাথে আজকের বাস্তবতা মিলবে না, কেউ না করতো না। বড় দল হিসাবে বিএনপি ওখানে কিন্তু অত্যন্ত কৌশলী ছিল। তারা বিপ্লবী সরকারও চায়নি, আবার আদতে তারা বিপ্লবীও নয়। তারা নির্বাচনকে গুরুত্ব দিয়েছে, বাস্তবতাকে গুরুত্ব দিয়েছে। আর এটাই হয় রাজনীতিতে, যারা বড় বা বড় দল, তাদের দায়িত্ব বেশি, হজমি শক্তিও বেশি থাকতে হয়। বিএনপি কিন্তু ওই হজমি শক্তিতে উত্তীর্ণ হয়েছে, সেটা নিঃসন্দেহে। কারণ এই যে ফ্রন্টলাইনার যারা ছিল 5 আগস্টের, তাদের সাথে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সময়ে সময়ে কিন্তু একটা যোগাযোগ ছিল। সেই যোগাযোগ লন্ডন পর্যন্ত পৌঁছেছে। আবার বেগম খালেদা জিয়া তাদেরকে খুব একটু বেশি স্নেহ করতেন। আমার কাছে যেই তথ্য আছে, তাদের বিষয়ে বিএনপির মধ্যম পর্যায়ের নেতৃবৃন্দের কারো কারো ঘোরতর একটু আপত্তিও আছে, দুঃখবোধও আছে তাদের শব্দ বাক্য চয়নে। মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার তাদেরকে সমঝে চলার পরামর্শ দিয়েছেন, বলেছেন যে ওনার আম্মাও এই ছেলেদেরকে একটু স্নেহ করতেন, ওইটা মনে রেখে যেন একটা সমঝোতা যেন মেনটেন করা হয়। জামাতের দিক থেকে আপনি দেখেন, জামাত বিএনপিকে চটানোর জন্য হেন চেষ্টা নাই যেটা এখনও না করছে। বিএনপি ওখানেও কিন্তু একটা মোটামুটি দক্ষতার পরিচয় দিচ্ছে, অর্থাৎ রাজনৈতিক অভিজ্ঞতা আছে, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, ওই ছাপ তারা দেখাচ্ছে। কিন্তু মাঝপথে আমরা যেটা দেখতে পাচ্ছি এখন, যে কখনো ডক্টর ইউনূসকে সমালোচনা করতে গিয়ে গোটা পদ্ধতির সমালোচনা করা বা গোটা রাজনীতিবিদদেরকে আবার কালিমা লিপ্ত করা, সেটাও কিন্তু প্রকারান্তরে আরেক ধরনের বিরাজনীতিকরণ। এই বিরাজনীতিকরণ বাংলাদেশে সময়ে সময়ে হয়েছে, কিন্তু দিন শেষে সফল হয়নি। সময় স্বল্পতার জন্য আর এগিয়ে নিতে পারছি না, আমি একটু শুনে আসি। জনাব মহসিন রশিদ রয়েছেন আমাদের সঙ্গে। অ্যাডভোকেট মহসিন রশিদ, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়ে সুনির্দিষ্ট হয়তো কোনো বিষয়ে অভিযোগ থাকতে পারে, কিন্তু পুরো সরকারের যে কার্যক্রম, সেগুলোকে সার্বিকভাবে যদি আমরা সমালোচনা করি বা তাদেরকে কোনোভাবে কুলুষিত করার চেষ্টা করি, প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করি, তাহলে আখেরে তার মাধ্যমে বা সেই সরকারের হাত ধরে একটি বহুল আকাঙ্ক্ষিত প্রত্যাশিত জনগণের যে নির্বাচন হলো এবং জন আকাঙ্ক্ষার নির্বাচন হলো এবং সর্বজন গ্রাহ্য যে নির্বাচন হলো, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, তার মধ্যে একটা সরকার গঠিত হলো, সেই সব প্রক্রিয়াগুলোও তো আলটিমেটলি প্রশ্নবিদ্ধ হয়ে যায় কিনা সেই আশঙ্কাও প্রকাশ করছেন কেউ কেউ। সে বিষয়ে কি বলবেন? না, এইটা হওয়ার কথা না। ওর মধ্যে কারণ হচ্ছে যে আমি যে পিটিশনটা করেছি, এইটাতে তো আমি কারাপশন এবং অন্য জিনিসগুলি চেয়েছি। ইট উইল বি আপ টু দ্য কোর্ট। ওরা কিভাবে করবে, ওরা আমারটা রিজেক্টও তো করতে পারে, আগেও রিজেক্ট হয়েছে, আবার রিজেক্ট করবে, আবার আমি অ্যাপিলেট ডিভিশনে যাব,
আবার রিজেক্ট হবে, বাট এইগুলি ইতিহাসে থাকবে। That এইগুলি আনা হয়েছিল, তখন কেউ এইটা দিয়ে সবাই অপোজ করেছে, মহসিন রশিদ হেরে গেছে। আমার তো এরপরে আরো আসতেছে। তো তো আমার কথা সেটা না, আমার কথা যেটা হচ্ছে সেটা হলো যে ইনভেস্টিগেশন নিয়ে কারোর আপত্তি থাকার কথা না। দেখেন, আমি তো বিএনপি সরকারের বিরুদ্ধে না, আমি ইলেকশনের বিরুদ্ধে না, তবে একটা জিনিস খেয়াল রাখবেন, দ্যাট ইলেকশন নিয়েও কথা আছে, ইঞ্জিনিয়ারিং এর কথা বলছে, ইঞ্জিনিয়ারিং এর কথা তোলা হয়েছে। প্লিজ রিমেম্বার দিস। আগামীতে কি হয় আমি জানি না। আই ওয়ান্ট বিএনপি টু সাকসিড, পারবে কিনা এটা আগামী দিন বুঝতে পারবো। অসংখ্য ধন্যবাদ জনাব অ্যাডভোকেট মহসিন রশিদ। আমরা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার আপনার কাছে যাব। আমরা শেষের দিকে আছি, আপনি যুক্ত করবেন সার্বিকভাবে আজকের যে আলোচনা। দেখুন, আমাদের দেশের আইন, এই আইনে অপরাধী যেই হোক না কেন তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দায়িত্ব সরকারের, এবং এটা নিবে। জনাব মহসিন রশিদ হয়তো ব্যক্তিগতভাবে বেশি সংক্ষুব্ধ, সে কারণে তিনি হয়তো রিট করে আদালতের কাছে একটা নির্দেশনা চেয়েছিলেন যে দুর্নীতি দমন কমিশন যেন যেসব পয়েন্টগুলোকে উনি আইডেন্টিফাই করেছেন সেগুলোর উপরে যেন অনুসন্ধান করা হয় বা তদন্ত করে, মানে মামলা করে তদন্ত করা হয়। কিন্তু এটার কোনো প্রয়োজন নেই, কারণ দেশে যেহেতু একটা সরকার আছে, দেশে সরকার নিজেই এইসব ব্যাপারে যথেষ্ট সচেতন, এবং সরকার এগুলো কারো প্রতি দয়া বা অনুকম্পা দেখাবে বলে আমার কাছে মনে হচ্ছে না। সুতরাং এখানে আমাদের একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আর একটা জিনিস যেটা হয়েছে কি দেখেন, আমরা বারবার একটা জিনিস ভুল করি, সেটা হলো এই যে এই দেশে স্বৈরাচার যে পতন হয়েছে, সেই স্বৈরাচারের পতনের পিছনে একটা নিরন্তর আন্দোলন ছিল দীর্ঘ 15-16টা বছর, এবং সেটা কিন্তু রাজনৈতিক দল সূচিত করেছে। তারই একটা মোমেন্টাম আমরা কখন আর্ন করলাম, যখন কোঠাবিরোধী আন্দোলন করতে গিয়ে যখন ছাত্ররা তাদের কোঠা আন্দোলন পরিত্যাগ করে স্বৈরাচার বিরোধী আন্দোলনের, যেটা আমাদের দলের আজকের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী এক দফা ঘোষণা করলেন, এই কোঠা বিরোধী আন্দোলনকারীরা কি করলেন, তারা কিন্তু এসে আমাদের সেই এক দফাকে সমর্থন করলেন। সুতরাং আপনারা যদি মনে করেন যে এই আন্দোলন অর্থাৎ স্বৈরাচার কেবলমাত্র ছাত্রদের আন্দোলনের কাছে তাদের পতন হয়েছে, আমরা বোধহয় রং মেসেজ দিচ্ছি মানুষকে। আসলে রাজনীতিবিদরা 17-16 বছর যে আন্দোলন করেছে, সেই আন্দোলনরত রাজনৈতিক দলের আন্দোলনের কর্মসূচির সঙ্গে যখন এই ছাত্ররা যোগ হলো, তখন এটা ত্বরান্বিত হয়। আরও অনেকগুলো ইন্ডিকেটার আছে, সেগুলো আমি আর এইভাবে ওপেন আলোচনা এখানে করব না। তো তাতে কি হলো, স্বৈরাচারের পতন হয়েছে। এখন আপনি দেখবেন, যদি হঠাৎ করে বিপ্লব হতো বা দীর্ঘদিন যাবৎ এই রাষ্ট্র ক্ষমতায় যারা ছিলেন তাদের বিরুদ্ধে যদি দেশের নাগরিকের কোনো রকম আস্থা না থাকতো, তাহলে কি হতো, বিষয়টা যদি অসাংবিধানিক হতো, তাহলে জনগণ আন্দোলন করতেন দীর্ঘদিন। এবং আপনি দেখবেন বিপ্লবী সরকারের বড় হলো নিজের দেশে স্বদেশীয় সরকারের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন করতে হয়। আমাদের দেশের এই যে ছাত্র আন্দোলন যারা করেছে বলে দাবিদার, যেটাকে আজকে অনেকেই দেখছি বিপ্লব বলে চালিয়ে দিতে চায়, আপনি দেখবেন তাদের সেই আন্দোলন কিন্তু সশস্ত্র আন্দোলন ছিল না। যে কারণে এই আন্দোলনকে, এই স্বৈরাচারের পতনের যে বিষয়টা, সেটাকে স্বৈরাচারের পতন অর্থাৎ এটা জনগণের একটা আফসার্জ হয়েছে, এটা কোনো বিপ্লব সার্থক হয় নাই। যে কারণে কোনো বিপ্লব না হওয়ার কারণে এটাকে কোনো বিপ্লবী সরকার হওয়ার কোনো সুযোগ ছিল না, এবং সে কারণেই কিন্তু এই সাংবিধানিক সরকার হয়েছে। এবং সেই সাংবিধানিক সরকারই, তবে আমরা ওই সাংবিধানিক সরকারের আয়ু কারো কৌশল বা অপকৌশল করে লম্বা করুক, সেইটা আমরা চাইনি। আমরা চেয়েছি জনগণ তাড়াতাড়ি ভোট দেখ, যেটা থেকে জনগণ দীর্ঘদিন যাবৎ উপেক্ষিত ছিলেন, এটা সেটাই করেছি। এবং জনাব সালাউদ্দিন সাহেবকে দেখেন, ওনার বিরুদ্ধে লাগার পিছনে আরেকটা কারণ হলো, সালাউদ্দিন সাহেব যে কথাটা বলেছে, দেখেন উনি বলেছে যে আমরা নির্বাচন বিলম্বিত যাতে না হয়, যারা এই কৌশলগুলো করার জন্য কমিশন করেছেন, নানা রকম বাহানা করেছিলেন, এখন যারা রাজনীতি করে, অরাজনৈতিক লোকরা তারা মনে করে যে তাদের চাইতে বেশি তারা বুঝে, কিন্তু রাজনীতিবিদরা তাদের চাইতে অনেক বেশি বোঝে। এইটা বোঝার মতো যোগ্যতা বোধহয় অরাজনৈতিক ব্যক্তিদের নাই। সেই জন্য রাজনৈতিক লোকদের রাজনীতির খেলার সঙ্গে অরাজনৈতিক ব্যক্তিরা পেরে ওঠে নাই। এখন এইটাকে, এবং সেই রাজনীতির খেলায় কিন্তু
আজকে তারা সংসদে বলতেছে তারাও কিন্তু এই খেলার অংশ ছিলেন। আপনাদেরকে মনে রাখতে হবে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তারাও কম বেশি, এবং আজকে যারা অনেকে যারা এখানে আসছে তারা কিন্তু ওই স্বৈরাচারের মধ্যে ঢুকেছিলেন। হঠাৎ করে তারা একটা আলাদা রূপ পরিগ্রহ করেছেন এবং নতুন পরিচয় ধারণ করে তারা বলতে চাচ্ছেন আমরা এইটা করছি সেইটা করছি, কিন্তু সেখানে বিপ্লবের কোনো ক্যারেক্টার ওই আন্দোলনের মধ্যে ছিল না। নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের যে শব্দটা উনি উচ্চারণ করলেন, এটা আজকে কারা বলতেছে? নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে এই কথাটা বলতেছে কারা? যারা নির্বাচনে অংশগ্রহণ, যারা ইলেকশনে ছিল তারা বলছে, যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। এবং তাইলে আপনি একটা জিনিস দেখেন, তাহলে নির্বাচনে তারা যে সমস্ত জায়গায় জয়ী হয়েছে সেই সব জায়গায় ইঞ্জিনিয়ারিং হয়নি ওনাদের বক্তব্য অনুসারে। তাহলে ওনারা হলেন কি যেসব জায়গায় হেরে গেছে সেই সব জায়গায় মানুষকে বোঝাতে চাচ্ছে যে ওই সব জায়গায়, অর্থাৎ এই দ্বিচারিতা আমি যে বারবার বলি, এই ওদের সঙ্গে সম্পর্কে কথা বলতে গেলে আমার বারবার বলতে হয় ওরা দ্বিচারিতা করছে। অর্থাৎ ওরা যা যা নিজেরা করেছে ওরা তাই কিন্তু অন্য রূপে চাপাতে চাচ্ছে। জি, এবং এটা সাধারণ মানুষ ইতিমধ্যে উপলব্ধি অসংখ্য করতে ধন্যবাদ পেরেছে। মোস্তফা কামাল জি। 30 সেকেন্ড যুক্ত করবেন, একটা বিষয় হচ্ছে শেষ করব। বিপ্লব নাম হয়ে থাকুক, স্কেলটা অনেকটা বিপ্লবের স্কেলে ছিল, অর্থাৎ একটা গণ অভ্যুত্থান হয়েছে। তো গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান পরবর্তীতে দেশে দেশে যে সরকারটা হয় বা গণ আন্দোলনটাই এক ধরনের সংবিধান। না, আমি আপনাকে একটু থামাই দিই 1 সেকেন্ড। ব্যাপারটা হলো এই আন্দোলন, ব্যাপার হলো যদি একটা দেশের সরকারকে উৎখাত করার জন্য সশস্ত্র আন্দোলন হইতো তাইলে হয়তো কি কনস্টিটিউশন অটোমেটিক্যালি সাসপেন্ড হয়ে যায়। আন্দোলনটা নিরস্ত্র No, হতে পারে, কিন্তু নিরস্ত্র যতই হোক নিরস্ত্র হতে পারে। অর্থাৎ সংবিধান সাসপেন্ডেড থাকে। জি। কিন্তু মাথায় রাখতে হবে আমাদের দেশে যখন গণ আন্দোলন চলছিল আমাদের কনস্টিটিউশন কিন্তু সাসপেন্ডেড না। না, আচ্ছা, তো সুতরাং কথাটা আমাদের মাথায় রাখতে হবে। এই বিবেচনাটা নিতে এবং ওই হবে। অনাস্থাটা কিন্তু সংবিধানের বিরুদ্ধে ছিল না, সরকারের বিরুদ্ধে। এই বিতর্কটা কন্টিনিউ এই কথাটাও আমাদের মাথায় রাখতে হবে। কন্টিনিউ করলে একটা সময় একটা ঝুঁকি থেকে যায়। ঝুঁকিটা হচ্ছে এই, একটা সময় হয়তো বলা হবে এটা কোনো আন্দোলনের ছিল না, এটা একটা সামান্য গন্ডগোল ছিল। কারণ আমরা এইসব ইতিহাস এটা তো বাংলাদেশে জামাত কিন্তু ইসলাম আজকে বলে দেখেছি। 1971 সনের স্বাধীনতা যুদ্ধকে তারা বলে একটা গন্ডগোলের বছর। অর্থাৎ আমাদের এই অভ্যাস কিন্তু আছে, জি। কখন কার কোন কথাটা আমরা লুপে নেই। এই যে ইঞ্জিনিয়ারিং এর কথাটা এসেছে, জি। এখানে নির্বাচনে ডাক্তারি আর ইঞ্জিনিয়ারিং যেটাই হোক, যেটা আমাদের পশ্চিমবঙ্গে আমরা কিন্তু দেখছি ইঞ্জিনিয়ারিং শব্দটা ব্যবহার শুরু হয়ে গেছে। জি। তো নির্বাচনে শেষ যারা করবো। হারে তারা সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি, ইঞ্জিনিয়ারিং অনেক শব্দ আনে, কিন্তু আমরা একটা নির্বাচন পেয়েছি, জি। প্রত্যাশিত নির্বাচন। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, সবাই স্বল্পতার জন্য এই আলোচনা এগিয়ে নিতে পারছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের প্রত্যাশা থাকবে যে দলমতের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দলগুলো জনস্বার্থে কাজ করবে, জনস্বার্থে এক কাতারে সামিল হবে। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।